নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেবপ্রিয়া। সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ শুক্রবারের রাত, আর শুক্রবার রাত মানেই কিন্তু হরর নাইট উইথ দেবপ্রিয়া। আচ্ছা, তোমরা কেউ কি পুনর্জন্মে বিশ্বাস করো? কেউ যদি কোনো অপূর্ণ বা অতৃপ্ত ইচ্ছা নিয়ে মারা যায়, তাহলে সেই অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে সে কি আবার পুনর্জন্ম নিয়ে ফিরে আসতে পারে? তোমাদের কি মনে হয়? মতামত শেয়ার করো কমেন্ট বক্সে। আজকে যে কাহিনীটা তোমাদেরকে আমি পড়ে শোনাতে চলেছি তা কিন্তু এই পুনর্জন্ম রিলেটেড। তো আজকের এপিসোড শুরু করার আগে আবারও বলে রাখছি সেই কথা যে কোনো রকম কোনো কুসংস্কার অথবা অন্ধবিশ্বাসকে আমরা প্রশ্রয় দিই না বা প্রমোট করি না। তোমাদের এন্টারটেইন করাটাই আমাদের এই চ্যানেলের প্রাথমিক এবং প্রধান উদ্দেশ্য। সেটা করতে পারলেই আমরা খুশি। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণটাই তোমাদের ব্যক্তিগত। তবে আমাদের এই চ্যানেলের ঘটনা এবং কাহিনীগুলো শুনলে তোমাদের কিন্তু মনে হতেই পারে শুনতে ঠিক গল্পের মতো হলে শুধুই কি গল্প? তো আর বেশি দেরি না করে আজকের 500 সাবস্ক্রাইবার স্পেশাল এপিসোড শুরু করা যাক। আজকের গল্পের নাম মোহিনীর মায়া, লিখছেন অঙ্কিতা চক্রবর্তী। সুমিত আর দিয়া দুজনেই সেই ক্লাস 4 থেকে একসাথে একই স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি পাশ করে। এখন তারা একসাথেই নিজেদের অনলাইন ওয়েবসাইটে গার্মেন্টসের বিজনেস করছে। আর সুমিত একটি ছোট্ট বেসরকারি চাকরিও করে। সামনের বছর তাদের বিয়ে, তবে বিয়ের আগে ওরা একসাথে থাকতে চায়। কারণটা যদিও নিছকই ছেলে মানুষই। দিয়ার বক্তব্য, সুমিত কাজ করে না ঘরে, তাই বিয়ের আগে ওকে কাজ না শেখালে পরেও কাজ করবে না। তাই আগে একসাথে থেকে কাজ শেখাবে, তারপর বিয়ে। যেই কথা সেই মতো কাজ। দিয়া জানতো না তার এই ভাবনা তাদের এই সুখের সম্পর্কে বিষ ঠেলে দেবে। নিজেদের সাধ্যমতো একটা ছোট 2 কামরার বাড়ি দেখলো তারা। তারপর একটা মাস সেটাকে গোছাতেই পেরিয়ে গেল। যদিও এই 1 মাসে দিয়া দেখেছে সুমিত সব থেকে বেশি কাজ করছে, তবুও এই বাড়িতে আসার পর থেকেই অদ্ভুত একটা মন খারাপ দিয়ার ভেতরে অল্প অল্প করে বাড়িয়ে দিচ্ছিল সুমিতকে হারিয়ে ফেলার ভয়। কোথায় যেন হারিয়ে যাচ্ছে সুমিতে বিচ্ছিরি একটা অনুভূতি সারাক্ষণ চলতো তার মাথায়। আর এই কারণে এই 1 মাসে দিয়া বেশ খিটখিটে হয়ে উঠেছিল। আবার কখনো দিয়া নিজে নিজেই ভাবত, আচ্ছা আমরা তো একসাথে আছি, তবে এমন চিন্তা মাথায় আসছে কেন? মন্দ ভালো মিশিয়ে সুমিত আর দিয়ার নতুন সংসার বেশ ভালোই চলছিল। ঠিক 2 মাস 10 দিনের মাথায় দিয়া আর সুমিতের মা তাদের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করবেন বলে ঠিক করেন। সেই মতো তারা একজন পুরোহিতকেও পাঠানো ওই বাড়িতে। সেই বাড়িতে এসে কিছুতেই বাড়ির ভেতরে আসতে রাজি হন না পুরোহিত। উল্টে তিনি বলে যান, আমার পক্ষে তোমাদের এই বাড়িতে পুজো করতে আসা সম্ভব নয়। চিন্তার ভাঁজ এখন 2 বাড়িতেই। এত বছরের বিশ্বস্ত পুরোহিতের এমন আচরণের কারণ কি? তবে পুরোহিত মশাইও নারাজ। কিছুতেই তিনি কিছুই বলেন না, শুধু জোর দিয়ে বলে যান, ছেলে মেয়ে দুটোকে ফিরিয়ে নিয়ে আসুন, ওরা ওখানে ভালো থাকতে পারবে না। আজ 2 মাস হতে চলল, সুমিত দেখছে দিয়া আর তার কাছে আসে না। এমনকি রাতে সে ঘুমালে তবেই দিয়া ঘরে আসে। পাশে বসে দুটো ভালো কথা বলতে গেলেও দিয়া উঠে চলে যায়, নয়তো অকারণে ঝগড়া করে। এসব শুয়ে শুয়ে ভাবতে ভাবতেই দেখলো নিজের ফোনটা বেজে উঠেছে। উঠেই দেখলো সুমিত একটা অচেনা নাম্বার থেকে তার ফোন আসছে। ফোনটা ধরতেই একটা পুরুষ কণ্ঠের আর্তনাদ শুনতে পায় সে। চিৎকার করে ওঠে সেই কণ্ঠ, আমাকে বাঁচাও, এই মোহিনীর মায়া থেকে আমি আবারও ফিরতে চাই আমার ভালোবাসার কাছে। আমাকে বাঁচাও, যেও না তুমি, একমাত্র তুমিই পারবে ওর কাছে না গিয়ে বাঁচতে।
এরপর কিছুদিন কেটে যায়। দিয়া আজকাল কথা বলে না সুমিতের সাথে। অদ্ভুত রকম চুপচাপ হয়ে গিয়েছে সে, খাওয়া দাওয়াও করে না ঠিক মতো। সুমিত সারাদিন চিন্তায় থাকে, একে নতুন বাড়ি, দ্বিতীয়ত কাজের চাপ, তারপর আবার দিয়া কেমন যেন এখন অসুস্থ থাকতে লাগে। এর মাঝে দুই বাড়ির মেয়েরাই একসাথে বলেছিল যে বাড়িটা ছাড়তে, কিন্তু সেটাও এখন সম্ভব নয়, কারণ দিয়া পরিষ্কার জানিয়েছে যে সেই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। অফিস থেকে ফেরার সময় সিগন্যালে বাইকটা দাঁড় করিয়ে সুমিত এদিক ওদিক দেখছে। হঠাৎ একটি মেয়ের দিকে চোখ যায় সুমিতের। অনেক মেয়ে সে দেখেছে, দিয়া নিজেও দারুণ সুন্দরী, তবে এই মেয়েটির মতো সুন্দরী সে আগে কখনো দেখেনি। সিগন্যাল ছেড়ে দিলেও সে দাঁড়িয়েই থাকে, মেয়েটির দিকে তাকিয়ে থাকে সুমিত। পেছনের গাড়ির আওয়াজে হকচকিয়ে সম্বিত ফিরে পায় সে, তারপর আবার স্টার্ট দিয়ে বেরিয়ে আসে। তবে বাড়ি ঢুকতেই বিচ্ছিরি একটা অশান্তি হলো দিয়ার সাথে। তারপর যেন বারবার ওই মেয়েটির কথাই মনে পড়ছিল সুমিতের। এসব ভাবনার মাঝেই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে চোখের সামনে রাস্তার দেখা সেই মেয়েটির প্রোফাইল যেন হুট করে চলে আসলো। আসলে সবটাই কপাল। তাই সুমিত নিজের থেকেই মোহিনীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। তারপর তাদের মধ্যে কথা শুরু হলো। অন্য ঘরে দিয়া তখন বিছানায় শুয়ে শুয়ে দেখছে তার সুমিত তাকে ছেড়ে একটু একটু করে একটা অন্ধকারের দিকে এগোচ্ছে, আর তারপর আবার চোখের সামনে সবটা অন্ধকার। ঘোষবাড়ি আর সেনবাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। ছেলে মেয়ে দুটো একসাথে থাকতে গিয়ে এই কি বিপত্তি শুরু হলো। মেয়েটার এখন তখন অবস্থা দিন দিন শুকিয়ে যাচ্ছে। ঘোষবাড়ির গিন্নি দিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। তিনিও ভেবে পাচ্ছেন না যে কি করে সব ঠিক হবে। এমন সময় হঠাৎ তার মনে পড়ে গেল তাদের গুরুদেব তো এখন কলকাতায় আছেন, হরিদ্বার থেকে এসেছেন কিছুদিন হলো। দেরি না করে পরের দিনই দিয়ার মাকে নিয়ে গুরুদেবের বাড়িতে ছুটে গেলেন তিনি। সাথে করে দুজনের জন্ম ছকটাও নিয়ে গেলেন। তারপরে গুরুদেবকে সবটা খুলে জানালেন। যদিও গুরুদেব ওই জন্মছক দেখেই বুঝতে পেরেছিলেন যে কি চলছে, তবে উনি কিছুটা নিশ্চিন্তি দিয়ার শরীরের খারাপ অবস্থা শুনে। আজ প্রায় 15 দিন হলো সুমিত সারাদিন কাজ আর রাতে মোহিনীকে নিয়েই ডুবে থাকে। বাড়িতে যে অন্য একটা মানুষ আছে তাকে আর তার চোখেই পড়ে না। আর দিয়া দিনে দিনে নিজের সব শক্তি হারিয়ে ফেলছে, শুধুই চেয়ে থাকে সুমিতের দিকে। দেখে সুমিতের পেছনে একটা মহিলা অপয় তাকে ঘিরে আছে, আর দিয়াকে দেখে সে ব্যঙ্গ করছে। দিয়ার মনে হয় সে যেন দিয়াকে বলছে, দেখ রাখতে পারলি তুই ওকে? পারলি না তো, পারবিও না, ও শুধু আমার। দেখ এখানে মোহিনী শক্তির একটা ছায়া দেখছি, তবে একটাই নিশ্চিন্তি যে এই শক্তি নিজে এসেছে ওদের জীবনে। তাই দিয়ার মাধ্যমে সুমিতের কাছে যাওয়ার চেষ্টা করেনি, আর সেটা করলে দিয়াকে বাঁচানো যেত না। সুমিতকেও ওর হাত থেকে বাঁচানোর কোনো রাস্তা থাকতো না। তবে কি জানিস তো মা, তোর ছেলের ওপর ভূতকালের ছায়া আছে। এই শক্তির সাথে অতীতের এক গভীর সম্পর্ক দেখতে পাচ্ছি আমি, আর মৃত্যুযোগ এদের দুজনেরই আছে। তবে দিয়াই এখন পারবে নিজেকে ও সুমিতকে এই সর্বনাশী মোহিনীর মায়া থেকে বাঁচাতে, কারণ একে হারাতে পারবে ভালোবাসা, শুধুই ভালোবাসা। তাই যত তাড়াতাড়ি সম্ভব একদিন দিয়াকে এখানে নিয়ে আয়, তবে ওদের আলাদা করবি না এখন। আর যখন দিয়াকে এখানে নিয়ে আসা হবে কোনোভাবেই সুমিতকে একা রাখবি না। ওই সময় দিয়ার অস্তিত্ব ওই বাড়িতে না থাকায় মোহিনী চেষ্টা করবে সুমিতকে নিজের কাছে টেনে নেওয়ার। হয়তো দিয়াকেও এখানে আসতে দিতে চাইবে না। তাই তোদের সবটাই ছল করে করতে হবে। আর মীনাক্ষী, তোকে বলি, তুই তো ছেলেটার মা, তাই ওই সময় তোকেই তোর ছেলেটাকে আগলে রাখতে হবে যাতে মোহিনী টেনে নিতে না পারে। দিয়া সুমিতকে ডাকে, সুমিত একটু শোনো এদিকে।
কেন, কি হয়েছেটা কি? দেখছো তো ব্যস্ত আছি আমি, সারাদিন ঘ্যান ঘ্যান কানের কাছে। এত যখন শরীর খারাপ, মরেই তো যেতে পারো। দিয়া বিছানায় শুয়ে ভাবে, এই কি সেই সুমিত যে ওকে চোখে হারাতো? আজ সেই কিনা। কষ্ট করে খুব আস্তে আস্তে খাট ধরে ওঠে দিয়া। মাটিতে পা রেখে রান্নাঘরের দিকে গিয়ে হাতে মাংস কাটার ছুরিটা নিয়ে হাতে বসাতে যাবে, এমন সময় বাইরের বেলটা বেজে উঠল। সুমিত বিরক্তি নিয়ে দরজা খুলতেই দেখল তার মা ও দিয়ার মা বাইরে, হাতে অনেক জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে তারা ভেতরে ঢুকতেই সুমিত একটু বিরক্তির সুরে বলল, তোমরা এখন এভাবে আসলে? একবার জানাতে হয়তো। সুমিতের মা ধমক দেওয়ার মতো করে বললেন, কেন রে? আমি আমার হবু বৌমাকে দেখতে এসেছি, তা তোকে জানিয়ে আসতে হবে নাকি? তোকে কেন বলতে যাবো আগের থেকে? সুমিত এবার একটু চুপ করেই দাঁড়িয়ে থাকে, তবে দিয়া আর দাঁড়াতে পারছে না, তাই থুপ করে বসে পড়ল সামনের রাখা চেয়ারে। ঘোষবাড়ির কিনি ছুটে গিয়ে তার হাতটা ধরে বললেন, যা তো মা, তোর মায়ের সাথে একটু ডাক্তার দেখিয়ে আয়, ততক্ষণ আমি বাড়িটা একটু গুছিয়ে রাখি সুমিতের সাথে। এই বলেই বেশি দেরি না করে দিয়ার মায়ের দিকে তাকাতেই সেনগিন্নি বুঝে গেলেন তার কাজ। সাথে সাথেই সে মেয়ের ঘরের দিকে পা বাড়ালেন। তারা সবটাই জানেন, আর এটাও জানেন যে এখন ঘরের সাথে সাথে তাদের দুজনের আলমারিও আলাদা। একটা ছিমছাম পোশাক পরিয়ে মেয়েকে নিয়ে সোজা গুরুদেবের বাড়ির দিকে চলে গেলেন। তবে দীপান্বিতা সেন নিজের মেয়েকে দেখে অবাক। সেই ডাকসাইটের সুন্দরী মেয়েটার আজ কেমন যেন রুগ্ন চেহারা। সারাদিন যে মেয়ের মুখে খই ফুটত, আজ গোটা রাস্তা সে চুপ করে আছে। কি রে বাবু, তখন থেকে তোকে দেখছি ফোনটা নিয়ে তুই বসেই আছিস, কার সাথে এত কথা বলছিস রে? দেখো মা, আমি তোমার কাছে যেতাম একটা বিষয়ে কথা বলতে, সেটা হলো, এই দাঁড়া বাবু দাঁড়া, আগে বরং আমি রান্নাটা করে নি তোদের জন্য। আসলে মীনাক্ষী জানেন যে ছেলে কি বলবে, কারণ গুরুদেব খুব করে শিখিয়ে দিয়েছে এই কথা যেন দিয়া ওই বাড়িতে না ফেরা পর্যন্ত সুমিতের মুখ থেকে না বেরোয়, কারণ সে চাইবেই সুমিত আর দিয়ার বন্ধন চিরতরে শেষ করতে। গুরুদেব ধ্যানে বসেও ভাবছেন, এ কি করে সম্ভব? এমন এক যুগ পরেও গত জন্মের ভালোবাসা যে কিনা সরে আসায় মেয়েটি নিজের জীবন শেষ করে বলেছিল, তোমায় আমি ছাড়া আর কেউ পাবে না। সেই জন্মে সে সব শেষ করে এবারেও ফিরে আসলো। তবে আরও একটা বিষয় আছে, সেটা হলো দিয়া নিজে, যার জন্মছকে পরিষ্কার যে সে নিজের স্বামীর রক্ষা করবে, তাও আবার নিজের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী এক শক্তির থেকে। এসবের মাঝেই এক শিষ্য এসে তাকে খবর দিল যে দিয়া ও তার মা এসে পড়েছেন। দিয়াকে নিয়ে দীপান্বিতা দেবী গুরুদেবের পুজোর ঘরে বসলেন। মিনিট 10 পরে গুরুদেবও আসলেন। ঘরে প্রবেশ করেই তিনি একটা মন্ত্র জপ করতে শুরু করলেন, কোনো কথা না বলেই। দিয়ার মা কথা বলতেই যাচ্ছিলেন, কিন্তু জপের শব্দ শুনে তিনিও থেমে গেলেন। তবে এই শব্দে যে ঘরে থাকা অন্য একজন বেশ বিচলিত হয়েছিল তা স্পষ্ট বোঝা গেল। আসলে মোহিনী নিজের প্রভাব দিয়ার ওপরেও রেখেছিল, তাই হয়তো সে মোহিনীর অস্তিত্ব দেখতে পেয়েছে এতগুলো দিন। প্রায় 15 মিনিটের মন্ত্র পাঠের পরে দিয়া নিজেই লুটিয়ে পড়ল ঘরে থাকা ঠাকুরের বেদির ঠিক সামনে। দীপান্বিতা দেবী এগোতে যাচ্ছিলেন, গুরুদেব ইশারায় বারণ করলেন। তারপর দিয়ার ঠিক সামনে বসে উনি একবার ঠাকুর প্রণাম করলেন, তারপরে একটা পাত্রের জল ছেটালেন দিয়ার গায়ে। এরপরে নিজের মধ্যমায় রক্তচন্দন নিয়ে তিনি দিয়ার কপালের একদম মধ্যভাগে হাত রাখলেন, তারপর ধ্যানে বসার মতো করে বসলেন। প্রায় 1 ঘন্টা পরে গুরুদেব হাত সরিয়ে একটু ইতস্তত হয়ে আগেই অল্প একটু জল খেয়ে শান্ত হলেন। তারপরে তার এই বাড়িতে থাকা কিছু শিষ্যাদের ডেকে দিয়াকে পাশের ঘরে নিয়ে যেতে বললেন, আর এটাও বললেন তার জ্ঞান ফিরলেই প্রথমে একটু গরম দুধ যেন তাকে দেওয়া হয়, তারপরেই যেন তাদের ডেকে পাঠানো হয়। দিয়াকে ঘর থেকে নিয়ে বেরিয়ে যেতেই এতক্ষণের প্রতীক্ষার ফলে অধৈর্য হয়ে থাকা দীপান্বিতা দেবী গুরুদেবের দিকে তাকিয়ে বললেন, আমায় একটু বলুন দয়া করে, কি হয়েছে আমার মেয়েটার? ওকে আমি বাঁচাতে পারবো তো? গুরুদেব বললেন, হ্যাঁ,
পারবো, আমরা সবাই মিলে ওদের বাঁচাতে পারবো। তবে আমি ভেবেছিলাম ওই মোহিনীর প্রভাব শুধুই সুমিতের ওপরেই আছে, কিন্তু না, আমি ঘরে ঢোকা মাত্র দেখলাম মোহিনীর চোখ দিয়ার ওপরেও আছে। আর তাই মোহিনীবন্দি মন্ত্রটা পড়ে দিয়ার মাধ্যমে আমি দেখতে চেষ্টা করলাম, আর আমার ভগবানের কৃপায় দেখতেও পেলাম সবটা। তবে তোকে আগে সবিস্তারে সবটা বলি, তারপর এর থেকে বেরোনোর প্রতিকার করব। কিন্তু তার আগে এখনই তোকে মীনাক্ষী ফোন করে জানাবে যে সুমিত অজ্ঞান হয়ে গিয়েছে, তাই ওকে চিন্তা করতে বারণ কর। আর সুমিত উঠলে একটু গরম দুধ দিতে বলিস, আর একটাও বাড়তি কথা বলবি না। ঠিক যেমন বলা তেমন গুরুদেবের কথা শেষ হতেই ফোনটা বেজে উঠল। তারপর সব গুরুদেবের কথা মতোই হলো। এবার গুরুদেব বলতে শুরু করলেন, শোন, তবে এরা সকলেই এক যুগ আগেও একবার ঠিক এইভাবেই মিলিত হয়েছিল। তখন এদের ভাগ্যই একসাথে নিয়ে এসেছিল এদেরকে। আজ যে মোহিনী শক্তি সুমিতকে নিজের বশে নিয়েছে, সে আগের জন্মেও সুমিতকে এভাবেই বশ করেছিল। সে যুগে সুমিতের নাম ছিল রেহমত, মোহিনী শক্তির নাম ছিল দৃষ্টি, আর দিয়ার নাম ছিল অনুপমা। এই দৃষ্টি একজন অশুভ শক্তির সাধিকা ছিল। নিজের কার্যসিদ্ধির জন্য বহু ছেলেকে কাজে লাগিয়ে অনুপমাদের গ্রামের ক্ষতি করত। তার কারণ ও নিজেকে সর্বশ্রেষ্ঠ বানাতে চেয়েছিল। তবে কাজ শেষ হলে সে ছেলেগুলোর প্রাণশক্তি নিজের মধ্যে নিয়ে নিত আর ছেলেগুলোকে শেষ করে দিত। ওর শেষ শিকার ছিল অনুপমা, আর তার জন্যই ও রেহমতকে নিয়ে এসেছিল নিজের বশে। তবে অনুপমার বুদ্ধি আর ভালোবাসার জোরেই তখন বাসুপুর গ্রাম অনুপমা ও রেহমত বেঁচে গিয়েছিল। আর সেই জন্যই এই সাধিকা নিজের স্বেচ্ছামৃত্যু নিয়ে নিজেকে মোহিনী শক্তিতে রূপান্তরিত করেছিল সেই যুগে। তবে গত জন্মেও এই কালো শক্তি অনেক চেষ্টা করেছিল অনুপমার ভালোবাসা আর ওদের বিবাহ বন্ধন একরকম বলয় হয়ে থাকায় ওদের ঘিরে রেখেছিল, ওদের রক্ষা করছিল। তবে শেষ সময় এসে এই শক্তি ওই বলয়তে ছেদ ধরাতে পেরেছিল কোনো এক ছবির মাধ্যমে। তারপরেও ও প্রথমেই রেহমতকে ও তার সাথে অন্তঃসত্ত্বা অনুপমাকে শেষ করেছিল। তবে সে জন্মে রেহমত আর অনুপমার শেষ ইচ্ছে ছিল একসাথে সংসার করার, তাই ওরা আবারও ফিরে এসেছে। আর ফিরে এসেছে সেই মোহিনীও। এবারেও সে ফিরেছে ওই ফটোর মাধ্যমে। আর ওই ফটো তোরা ওইদের ওই বাড়িতে গিয়ে দরজা দিয়ে ঢুকেই বসার যে ঘরটা রয়েছে, সোফার ওপরে ঝোলানো আছে সেই ফটো। দরজা খুলে যেতেই সেটা সামনে দেখতে পাবি। আর সেই ফটোতে গত জন্মের অনুপমা আর রেহমত আছে, সাথে গোটা গ্রাম। আর ওই ছবির একদম মধ্যভাগের শেষের দিকেই একটা নারী মূর্তি বিদ্যমান। সেই হলো এই মোহিনী শক্তি। গুরুদেব, মেয়েটার জ্ঞান ফিরেছে, তবে খুব ভয় পেয়ে আছে, আপনি এক্ষুনি চলুন। হঠাৎ করেই কথার মাঝে এক শিষ্যা এসে বলেই চলে গেল। তাই কথা মাঝপথে রেখেই দিয়ার মা ও গুরুদেব দুজনেই পাশের ঘরে চলে গেলেন। সুমিতকে নিয়ে চলে যাচ্ছে ওই কালো চাটা, আমাকে দয়া করে ওর কাছে নিয়ে চলো। সুমিতের আমাকে ছাড়া কি হবে, ওকেও মেরে ফেলবে। এইটুকুনি বলেই আবারও অজ্ঞান হয়ে যায় দিয়া। গুরুদেবকে চিন্তিত দেখে দীপান্বিতা দেবী কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, কি হলো গুরুদেব, আপনি এমন চিন্তিত হচ্ছেন কেন? সামনে কি কোনো বিপদ আসছে? এরপরে কোনো কথা শুরুর আগেই ফোনটা বেজে ওঠে দীপান্বিতা দেবীর। ফোনটা ধরতেই চোখে পড়ে মীনাক্ষী ফোন করছেন। ফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে কান্নার সুরে মীনাক্ষী বলে উঠলেন, সুমিত জ্ঞান ফেরা থেকে অদ্ভুতভাবে পড়ে আছে, কোনো কথাই নেই ছেলেটার মুখে, চোখ দুটো উঠতে গেছে, আর শুধু একটা গোঙানির শব্দ হচ্ছে তখন থেকে। এতটা বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাড়ি আসতে বললেন, আর এটাও বললেন যে ছেলেটাকে নিয়ে তিনি হসপিটালে যাচ্ছেন। এমন সময় গুরুদেব বললেন, না, ওই বাড়ির বাইরে নিয়ে যাস না, ডাক্তার বাড়িতে ডাক, কিন্তু ওই বাড়ির বাইরে খবরদার ওকে নিয়ে যাস না। এরপর ফোনটা রেখে দিলেন মীনাক্ষী দেবী। শোন মা,
আমি নিজের পুজোর ঘরে একটু পুজোয় বসছি, আর তুই এখানে তোর মেয়ের পাশেই থাক, কারণ এখন তোরা মায়েরাই পারবি নিজেদের সন্তানকে আগলে রাখতে। আর আমাকে আরো কিছু জিনিস জানতে হবে, তাই একটা পুজোয় এখনই বসতে হবে আমাকে। তবে তার জন্য তোর মেয়ের ওই গলার চেনটা দে, ওতে তোর মেয়ের স্পর্শ আছে, আমার জানতে সুবিধা হবে। আর পুজোর পরে ওই হারে আমি একটা জিনিস ভরে দেবো, তারপর ওটা ওর গলায় আবার পরিয়ে দিবি, কেমন? চোখের সামনে গুরুদেব দেখতে থাকেন কিভাবে গত জন্মে রেহমত নিজে গিয়েছিল আবারও মোহিনীর কাছে, আর সে নিজেই অনুপমার শরীরে একটু রক্ত দিয়ে এসেছিল, তাই মোহিনী সবটা করতে পেরেছিল। আসলে রেহমত দৃষ্টির খোটপ থেকে পুরোটা বেরোতে পারেনি। এবার গুরুদেব বুঝলেন সবটা, তবে চিন্তা একটাই, এই জন্মের সুমিত কি রক্ষা পাবে মোহিনীর হাত থেকে, নাকি এবারেও দিয়া হেরে যাবে? মীনাক্ষী নিজের ছেলেকে এক দৃষ্টে দেখছে। সত্যি ছেলেটা কি পাগলই না ছিল দিয়াকে নিয়ে, আর সেই ছেলে কিনা আজ এখন এমন শুয়ে আছে যখন দিয়ার তাকেই প্রয়োজন সব থেকে বেশি। আর কটা দিন পরে ওদের বিয়ে, এমন চললে কি করে ঠিক হবে সব? এসব ভাবতে ভাবতেই সে অনুভব করলো কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। অদ্ভুত অনুভূতি একটা, কেমন যেন ভয় আবার রাগ সব ছিল ওই চোখে। কিন্তু ওগুলো কার চোখ? কে লক্ষ্য রাখছে তার উপর? প্রায় 2 ঘন্টা ধরে পুজো সেরে উঠেই গুরুদেব নিজের সবচেয়ে কাছের ও প্রথম শ্রেণীর শিষ্যদের মধ্যে একজনকে ডেকে পাঠালেন। সে এসেই বলল, আমায় ডাকছিলেন গুরুদেব? হ্যাঁ বিকাশ, শোনো, তোমাকে একটা বাড়িতে পাঠাবো আজ। তোমার শিক্ষার এক বড় পরীক্ষা আছে, তবে খুব সাবধানে থাকবে আর বিচক্ষণতার সাথে কাজ করবে। বিকাশ মাথা নেড়ে সম্মতি জানালো আর বলল, তবে আপনি বলুন কি করতে হবে গুরুদেব? শোনো, যে বাড়িতে তুমি যাবে সেখানে একটা ফটো ফ্রেম আছে, ওটা তোমায় ওখানেই পুড়িয়ে ফেলতে হবে। তবে এই কাজ যে সহজ নয় তা নিশ্চয়ই বুঝতেই পারছো, কারণ সহজ কাজ হলে আমি তোমায় পাঠাতাম না। আর শোনো, যা করবে ওই বাড়ির ভেতরেই করবে, ভুলেও বাইরে বেরোবে না। আর তুমি গেলেই আমিও এখানে দেবী বন্দনায় বসবো। এরপরে বিকাশ বেরিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস গোছাতে গেল। গুরুদেব নিজেই দিয়ার ঘরে গেলেন, তারপর দিয়ার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তা করিস না মা, তুই বিচার পাবি, আর তোর সন্তানও মুক্তি পাবে। মীনাক্ষী দেবী বুঝলেন কিছু একটা গন্ডগোল আছে। হঠাৎ বন্ধ ঘরে কেমন হাওয়া দিচ্ছে, আর সুমিত ধীরে ধীরে নিজের শরীরটা গুটিয়ে ফেলছে, যেন কেউ সুমিতের শরীরটাকে ভাঁজ করে দিচ্ছে মাদুরের মতো, আর মুখ থেকে একটা খড়খড় আওয়াজ আসছে ক্রমাগত। তবে অদ্ভুত বিষয়, তার পুরো শরীরটা যেন জমে গেছে, একটুও নড়তে পারছেন না মীনাক্ষী দেবী। এমন সময় বাইরে থেকে দিয়ার গলার স্বর পেয়ে তার অদৃশ্য বাঁধন যেন মুক্ত হয়ে গেল, আর সে ভুলে গেল গুরুদেবের নিষেধ। কিছুতেই যেন সুমিতের কাছ থেকে সে না সরে, আর বাইরে যেন ভুলেও না যায়। যেই উঠে গিয়ে মীনাক্ষী দেবী দরজা খুলে বাইরে পা রাখলেন, সুমিতের ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল, আর এক মহিলা কণ্ঠ বিচ্ছিরিভাবে অট্ট হাসিতে ফেটে পড়ল। গোটা ফ্ল্যাটে তখন সেই হাসির শব্দ। মীনাক্ষী দেবী দরজার বাইরে মাথায় হাত দিয়ে বসে আছেন। ঘরের ভেতরে ঠিক একটা বড় মাপের জন্তুর ঘুরে বেড়ানোর মতো শব্দ, আর সারা ঘর জুড়ে শুধুই অট্ট হাসি। পুরো ঘরে উলট পালট চলছে। মীনাক্ষী দেবী এক মনে ইষ্ট দেবতাকে ডেকে চলেছেন। এইভাবেই প্রায় ঘন্টা খানেক কাটল। আওয়াজ ও উলট পালটের এর মাঝেই আবারও দরজার বেল বেজে উঠল। মীনাক্ষী দেবী ছুটে গেলেন, কিন্তু আগের বারের কথা মনে পড়তেই চুপ করে দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন। এই সময় পাশে কেউ থাকলে হয়তো মীনাক্ষী দেবীর হাঁপানির শব্দ শুনতে পারতেন এবং হৃদস্পন্দন শুনতে পারতেন। তবুও যতটা সম্ভব শান্ত গলায় তিনি প্রশ্ন করলেন, কে এসেছ? তারপর
আরও একবার জোরে ডাকতেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলল, আমি গুরুদেবের আশ্রম থেকে এসেছি মা। কিছুটা নিশ্চিন্ত হয়েই দরজা খুললেন মীনাক্ষী। তারপরে ছেলেটি প্রবেশ করলো ফ্ল্যাটটিতে। আর ঢুকেই নিজের শিক্ষার জোরে বুঝল সত্যি খুব ভয়ঙ্কর কোনো একটা অপশক্তির বাস আছে এখানে। তার কিছুক্ষণের মধ্যেই সামনের দরজা ঠেলে খুলে তার দিকে আকস্মিকভাবেই একটি পুরুষ শরীর ছুটে এলো। বিকাশকে ফেলে তার বুকের ওপর চড়ে বসল। তুই আমায় আটকাবি? পারবে? তোর গুরুদেব মূর্খ, ভাবলো আমায় শেষ করতে পারবে। পারবি না তোরা কেউ কিচ্ছু করতে পারবি না। মহিলা কণ্ঠ থামার আগেই বিকাশ গায়ত্রী মন্ত্র পড়তে শুরু করলো। যদিও তার মন্ত্র পড়ার সাথে সাথেই প্রায় ওই ঘরে আরও কিছু ছেলে বাইরে থেকে প্রবেশ করতে শুরু করলো। বিকাশ এবার মনে মনে ভাবলো, এই জন্যই বোধহয় গুরুদেব বেরোনোর সময় সাথে করে আরও 4 জনকে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি আগেই হয়তো জানতেন এখানে কি ঘটতে চলেছে। তবে আর সময় নষ্ট না করে বিকাশ উঠেই নিজের কাঁধে রাখা ব্যাগ থেকে একে একে সব বের করে ঘরটির মধ্যভাগে পিতলের হোমকুণ্ড বসিয়ে তাতে ঘি মাখানো কাঠ দিয়ে আগুন জ্বালালেন। তারপরেই মীনাক্ষী দেবীকে ফটোটি এনে দিতে বললেন। একে একে পঞ্চধাতুর বাকি ধাতুগুলো কুণ্ডে দিতে থাকলেন। তবে সমস্যা হচ্ছে হাওয়া নিয়ে। বিকাশ নিজেও ভাবছেন যে বায়ু সংযোগ হওয়ার জন্য বাইরের জানলা খুলতে হবে, কিন্তু সেই সময় যদি অগ্নিসংযোগ বন্ধ হয়ে যায় তবে আবার শুরু থেকে শুরু করতে হবে। এসব ভাবনার মাঝেই তাল কাটল যখন ওই বাকি শিষ্যদের ঘেরাটোপে থাকা সুমিতের মধ্যে থেকে একটি মহিলা কণ্ঠ বলে উঠল, কি রে বিকাশ, তুই আমাকে মারবি? তুই আমাকে? দেখ, আমি যে তোর মা রে। বিকাশ খানিকক্ষণ স্তব্ধ থাকলেন। নিজেকে বোঝালেন এসবই তাকে দুর্বল করার জন্য। শিষ্যদের মধ্যে একজন বলে উঠল, বিকাশদা, একে আর বেশিক্ষণ আটকানোর ক্ষমতা আমাদের নেই, যা করার তাড়াতাড়ি করো। গুরুদেব পূজায় বসলেও নিশ্চিন্ত হতে পারছেন না। বারবার মঞ্চে বাধা আসছে। অনুপমার শেষ কথাটা মনে পড়ছে, আর বারবার নিজের মনেই তিনি বলছেন, মা, তুই এমন করলে চলবে না। ও তো এ জন্মে নির্দোষ, তবে ওকে কেন শাস্তি দিবি? ক্ষমা করে দে না ওকে মা। এবার মনে হচ্ছে সে নিজে গেলেই ভালো হতো সেখানে, কিন্তু সে তো জানে এখানে আরো বড় যুদ্ধ তার আছে। কারণ অনুপমা নিজের সন্তানের বদলা যে ছাড়তে পারছে না। তাই এবার সমস্ত চিন্তা দমন করে পুজোতে মন দিলেন গুরুদেব। আর আপন মনেই বললেন, তুই চিন্তা করিস না মা, তোর সন্তানের মুক্তি হবেই, তুই চিন্তা করিস না। দিয়ার দিকে তাকিয়ে আছেন দীপান্বিতা দেবী, আর অদ্ভুত একটা গরম তাপ অনুভব করছেন দিয়ার গা থেকে। মেয়েটা যেন বেরিয়ে আসতে চাইছে, তবে কেউ যেন তাকে শান্ত করছে। এইভাবেই মুখটা এদিক ওদিক করছে, আর মাঝে মাঝে এক কম্পন যেন তার শরীরে দেখা যাচ্ছে। বিকাশের পূজা প্রায় শেষ। এবার শুধু একটু হাওয়া আর ওই ফটো আহুতি দিতে হবে, তবেই শেষ হবে এই কালো শক্তি। গুরুদেব তার নিজের হাতের মুক্তো মায়ের পায়ে ঠেকাচ্ছেন। হাড়ের সাথে মুক্তো বাঁধতে পারলেই তারও মুক্তি। অনুপমার রাগও শেষ হবে। কিন্তু এর মাঝেই গুরুদেবের কাছে একটা আকস্মিক খবর আসলো, বিকাশ আর নেই। ফটো আহুতি দেওয়ার আগেই জানলা খুলতেই এক ধমকা হাওয়া এসে বিকাশের গায়ে অদ্ভুতভাবেই আগুনের লেলিহান শিখা লাগিয়ে দেয়, আর তার সাথে সমগ্র শরীরে আগুন ধরে যায় তার। গুরুদেব এই খবর শুনে ভাবলেশহীন হয়ে বসে থাকলেন কিছুক্ষণ। না, তিনি মায়ের শক্তিকে আটকাতে পারলেন না। তবে এখানে বসে থাকলে হবে না, একটা শেষ চেষ্টা করতেই হবে। তাই তাড়াতাড়ি মুক্ত মায়ের পায়ে ঠেকিয়ে পাশের ঘর থেকে দিয়ার মাকে এবং অচৈতন্য দিয়াকে একটি গাড়িতে তুলে একজনকে আদেশ দিলেন দিয়াদের বাড়িতে যাওয়ার জন্য। খানিকক্ষণ আগেই হওয়া বিস্ফোরণে একটা মানুষকে অগ্নিদগ্ধ হতে দেখে ঘরের সকলেই প্রায় অবাক, বুঝে উঠতে পারছে না যে কি করবে।
এমন সময় বাকি 4 জনের মধ্যে এক এক করে সকলকে নিয়েই ওই মোহিনী যেন খেলতে শুরু করলো। আর এখন সে সুমিতের শরীরে নেই, তবে সুমিতকে ঘিরে এক উত্তপ্ত অগ্নিবর্ণ বলয় ঘুরছে, যার তাপ মীনাক্ষী দেবী পাচ্ছেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে কি করবেন। এর মধ্যে তাকেও যে আহত হতে হয়নি তা নয়, তবুও সে বাকিদেরকে সামলানোর চেষ্টা করে গেছেন, কিন্তু কিছুতেই পারছেন না। একে একে যখন সকলেই মৃতপ্রায়, এর মধ্যেই গুরুদেব ঘরে ঢুকে অগ্নিকুণ্ডে একটা ঘটি থেকে খানিকটা কাদার মতো দেখতে কিছুটা দ্রব্য আগুনে দিলেন। তারপর ওই ফটোটা ছুঁড়ে ফেললেন অগ্নিকুণ্ডে। সারাটা বাড়ি যেন কার আর্তনাদ। তবে এখনো সব শেষ হয়নি। সুমিতকে ঘিরে রাখা বলয় যেন সুমিতের শরীরের সমস্ত অঙ্গকে তাপে তাপে জ্বালাচ্ছে আস্তে আস্তে। দীর্ঘ কোনো রাগের যেন বহিঃপ্রকাশ চলছে এখন। এবার গুরুদেব সুমিতের পাশে দিয়াকে শুইয়ে দিতে বললেন। তারপর দিয়ার গলায় মুক্তোটা পরিয়ে বলতে শুরু করলেন, আমি জানি তোর সন্তানের আত্মার শান্তি না পাওয়া, তোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া সবই তোর স্বামী করেছিল। কিন্তু মা, সে তো ওই জন্মে, আর সে তো তখনও এই শক্তির বশে ছিল। এই জন্মে তো সুমিত দিয়াকে খুব ভালোবাসে। আর যে সন্তান তোর মুক্তি পাচ্ছিল না, সে কিন্তু মুক্তি পাচ্ছে। সে আবার তোর কাছে আসবে, বলেই প্রস্তুতি নিচ্ছে। দেখ দিয়ার দিকে, সে কিন্তু সন্তান সম্ভবা। আমি জানি দিয়া সন্তান সম্পর্কে না জানলেও তুই যেদিন থেকেই বুঝেছিস, সেদিন থেকেই তুই দিয়া নয় অনুপমা হয়ে উঠেছিলিস। আর তাই জন্যই তুই ওই মোহিনীরূপী পিশাচিনীকে দেখতে পেরেছিস। তুই ভেবেছিলিস সুমিতকে নিজে শাস্তি দিবি, তাই তো। কিন্তু ভালো করে তাকিয়ে দেখ, তোর অন্যায় কিন্তু রেহমত করেছিল, সুমিত নয়। তবে তাকে কেন শাস্তি দিবি? এসবের মধ্যেই ওই বলয় যেন আস্তে আস্তে সাদা একটা আলোয় পরিণত হচ্ছে। তার খানিকক্ষণ পরেই সবটা যেন মিলিয়ে গেল। কিছু মাস পরে আজ সেনবাড়িতে বেশ ধুমধাম করে বিয়ের আয়োজন হয়েছে। এই বাড়ির একমাত্র মেয়ের বিয়ে আজ, যদিও পাড়ার লোকেদের আলোচনার শেষ নেই। 5 মাসের অন্তঃসত্ত্বা মেয়ের এমন ঢাকঢোল করে 2 বাড়ি থেকে বিয়ে হচ্ছে, তাও আবার হরিদ্বারের কোন এক গুরুদেব নিজে বিয়ে দিচ্ছেন। আদিক্ষেতার শেষ নেই, আদিক্ষেতা যত সব। এই বললো বিয়ের আগে একসাথে থাকবে, এখন আবার মুখ পুড়িয়ে কেমন নীললাজ্জের মতো বিয়ে করছে দেখো। ঠিক বলেছ। মীনাক্ষী দেবী পাড়ার কিছু মহিলাদের আলোচনা শুনছিলেন একটু দূরে দাঁড়িয়ে। তারপর নিজের মনে হেসে নিজের হবু বৌমার কাছে এসে মীনাক্ষী দেবী বললেন, এই যে শোনো মেয়ে, আর তোমাদের একা থাকা হচ্ছে না বাপু, এ আমি বলে দিলাম। বলেই হো হো করে হেসে উঠলেন 2 বাড়ির সকলে। তো এই তো ছিল আজকের 500 সাবস্ক্রাইবার স্পেশাল রোমহর্ষক দুর্দান্ত এপিসোড। কেমন লাগলো তোমাদের? কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমাদেরও থেকে থাকে এরকমই কোনো অলৌকিক অভিজ্ঞতা, বা তোমাদের সাথেও ঘটে থাকে এরকমই কোনো ভৌতিক বা সুপারন্যাচারাল ঘটনা, অথবা যদি তোমাদেরও এরকম কোনো ঘটনা জানা থাকে, তাহলে সেই ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের মেল আইডি romanchorahasyo@gmail.com-এ। আমি নিজের গলায় সেন্ডারের নাম সহ তা পড়ে শোনাবো আমাদের রহস্য রোমাঞ্চ পরিবারের সকলকে। তবে সেন্ডারের আপত্তি থাকলে নাম গোপন করেই পড়ে শোনানো হবে সেই ঘটনা। আর যদি কেউ কল রেকর্ডিংয়ে ঘটনা শেয়ার করতে ইচ্ছুক থেকে থাকো, সেক্ষেত্রেও আমাদেরকে মেলে তা জানাতে পারো। তারপর আমরাই কন্ট্যাক্ট করে নেব তোমাদের সাথে। আর আজকের এপিসোডটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে। এবং এরকমই আরও দুর্ধর্ষ ভয়ের নতুন নতুন এপিসোড শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলো না আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্রই তার নোটিফিকেশন পেতে। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হব তোমাদের মাঝে আরও একটা অলৌকিক অদ্ভুত এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। শুভরাত্রি।